দাবি দায় কার এই নিয়ে তর্ক বিতর্ক চলছে, তার মাঝেই এই দুজন ফাঁদে পড়ে গেছেন পুরো। তাপস, ফাঁদে আমরা সবাই পড়েছি। তাপস, কি অবস্থা আপনার? আমার অবস্থা হচ্ছে, আমি একটা কৃষক পরিবারের ছেলে। আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে আমার বাঁ চোখ নষ্ট হয়ে যায়, তাকে বাদ দিয়ে দিতে হয়। যেহেতু আমার আরেকটা চোখ ছিল, তাকে বাঁচানোর জন্য ডাক্তাররা বলে, তখন আমার সিদ্ধান্ত দিতে হয় চোখটাকে বাতিল করার জন্য। বাতিল করে দেওয়া হয়। তারপরে আমি পড়াশোনা চালিয়ে যাই, উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপরে বিএ পাশ করি। তারপরে যেভাবে মানুষ সাধারণত সরকারি বিজ্ঞপ্তি দেখে যে ফর্ম ফিল আপ করে, সেভাবে একটা চোখ আছে, একটা চোখ এক চোখে দেখতে পান, সেটা নিয়ে মাধ্যমিকের পরে কত পরিশ্রম করেছেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, বিএ পাশ করেছেন, তারপরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছেন। সেই মতো আমি বিজ্ঞপ্তি দেখে সরকারে আমি ফর্ম ফিল আপ করি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি ফলো করে সেইভাবে আমি উত্তীর্ণ হই, আমি চাকরিটাও পাই। আজকে আমি গাজিয়াবাদ থেকে যে হার্ড ডিস্ক পেয়েছে, সেই হার্ড ডিস্কে যে সিবিআই রিপোর্ট দিয়েছে, সেখানেও আমার নাম নেই। আমি সঠিক আছি, তা সত্ত্বেও আমার আজকে কাজটা হারিয়ে ফেললাম। আমার লোন আছে 10 লাখ টাকার হোম লোন, সেটাও আমি স্বপ্ন দেখেছিলেন বাড়ি তৈরি করবেন, বাড়ি করার আপনার কি জন্য। নিজের বাড়ি ছিল না? নিজের বাড়ি, সবাই তো একটা ভালো বাড়ি করার চেষ্টা করে, একটা ঠিক। কাজ পেলে, সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু সেটাও আজ আমার হলো না। ঠিক আছে, লোনটা আমার ব্যাংক তো আমার 2 দিন পরে আমাকে ঘাট ধাক্কা দেবে টাকার জন্য। আমি টাকাটা এখন কোথা আপনার থেকে? পরিবারে কে কে আছেন? পরিবারে 76 বছরের একটা বাবা আছে, মা আছে 60 বছর বয়স, আর বাচ্চা 2 বছরের বউ, এটাই। আপনি এখনই এরকম ভাবছেন কেন যে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে ব্যাংক বাড়ি লোন শোধ না করলে? যেহেতু ব্যাংক আমাকে আমার কাজ দেখে আমার কাজ দেখেই আমাকে লোনটা দিয়েছে, সে তো আমাকে নোটিশ পাঠাবেই। ঠিক আছে, আশা রাখতে পারছেন না? আশা কি করে রাখি বলুন? যে হার্ড ডিস্ক পেয়েছে, সেই হার্ড ডিস্কে আমরা সঠিক আছি। যে হার্ড ডিস্কের উপর আজকে কোর্ট রায় দিল, সেই হার্ড ডিস্কটা বৈধতা বলে মান্যতা দিয়েছে কোর্ট, অথচ সেই হার্ড ডিস্কে ভালো এবং মন্দ দুজনই লুকিয়ে আছে, অথচ ভালোদেরও আজকে ওই খারাপদের সঙ্গে মিলিয়ে কি দিল। করবেন তাহলে, কি ভাবছেন? এখন আমরা কি করবো সে তো বুঝতেই পারছি না। পরবর্তীতে আমরা কিভাবে চলবো, এই কতদিন এই লড়াইয়ে মানে কিছু তো ইনকাম করতে হবে, সেটা তো এখন বুঝে পড়তে পারছি না। এবার এখন কিভাবে আমার জীবনের বাকি পথটা শ্রমিকটা চলবে। দিশেহারা অবস্থা মনে হয় যখন বেসরকারি কোম্পানিতে যাতে চাকরি করে, যখন তখন চাকরি চলে যায়। সরকারি অফিস, সরকারি চাকরিটা দেখে আজকে আমাকে হোম লোন দিয়েছিল। শুধু আমি নই, আমার মতো বহু চাকরি প্রার্থী যারা যোগ্য, যারা আমরা কিন্তু প্রথম লড়াই শুরু করেছি। আপনারা হয়তো জানবেন যে এর আগে যখন এসএসসি তার প্রসিডিওরটা ঠিকঠাক করছিল না, পরীক্ষা নিয়ে প্যানেল প্রকাশ করছিল না, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি। আমি কিন্তু তারপরে ওয়েটিংয়ে যাই। আমার মতো বহু চাকরি প্রার্থী আছে যারা ওয়েটিংয়ে যায়। আমরা লড়াই করেছি, রাজপথে নেমে লড়াই করে আজকে চাকরিটা পেয়ে, আজকে যখন 5টা বছর ধরে চাকরিটা করছি, আজকে হঠাৎ শুনছি যে আমার চাকরিটা চলে গেছে। কি আমার কোনো ফল্ট নেই, আমার কোনো দায় নেই, কিন্তু তারপরও আমাকে শাস্তি দেওয়া হলো। কেন আমাকে শাস্তি দিল? আজকে আমার একটাই কথা যে মাননীয় বিচারপতির কাছে, যে আপনার দায়িত্ব ছিল যে যোগ্য অযোগ্য কারা তার নির্ণয় করে তাদের বিচার করাটা, কিন্তু আপনি সেই আলাদা করতে পারলেন না। তার দায় আমাদেরকে শাস্তি দিলেন। এখানেও আমাদেরও সেই প্রশ্ন। দায় তো আমার নয়। আমি আসবো এখানে, আমার মতো আমাদেরও চাকরি প্রশ্ন। প্রার্থীদের যোগ্যদের কার নয়। দায়? আদালতের দায়, তদন্তকারী সংস্থার দায়, রাজ্য সরকারের দায়, এসএসসির দায়? দেখুন, মানে আমাদের তো কোনো দোষ নেই, তাহলে আমাদেরকে নিয়েও বা কেন টানাটানি হবে? বা যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে, আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাকভাবে তাদের চাকরি ফিরে পাক। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছে আদালত। এতেই অনেকের প্রশ্ন, 26,000-এর সবাই তো আর দুর্নীতি করে চাকরি পাননি। যারা সৎ পথে পরিশ্রম করে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন, সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? যেহেতু উনি সবটাই বাতিল করে দিয়েছেন, এখন করে নতুন করে তো আর কেউ রিভিউ বা কিছু করেনি। এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে, এখন সবটাই সুপ্রিম কোর্ট যদি অর্ডারটাকে স্টে করে কোনো নতুন কোনো ডিরেকশন দেয় বা কোনো রকম কিছু বলে, তাই তাছাড়া তো আর কোনো এখন আশার আলো আমি দেখছি না যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্পেশালি। চাকরি বাতিলের পাশাপাশি বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সবাইকে বেতনের টাকা ফেরাতে হবে না। হাইকোর্টের নির্দেশ, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদেরই শুধু বেতনের টাকা ফেরত দিতে হবে। এখানে অনেকের প্রশ্ন, তার মানে তো কার চাকরি বৈধ কার অবৈধ তা স্পষ্ট হয়ে গিয়েছে। বৈধ অবৈধের বিচার হয়ে গেল, যোগ্য অযোগ্যের বিচার হলো না কেন? সেগ্রিগেশন ব্যাপারটা তালিকা দেয়া হয়েছিল, এসএসসিকেই জজ সাহেব বলতে পারতেন যে কারা যোগ্য আছে কারা অযোগ্য আছে। আপনারা যে তালিকা দিয়েছেন
সেই তালিকাটাকে একটুখানি দেখে যারা যোগ্য তাদের নামগুলো দিতেন, আর যারা অযোগ্য তাদের নামগুলো তারা বাদ দিয়ে দিতেন। সে যদি করতেন, আমার মনে হয় এই অযোগ্যদের ভিড়ে যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন, আমার মনে হয় এই সাফারিংসটা তাদের হতো না। স্কুল নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, কোটি কোটি টাকার লেনদেন, তদন্তে ইডি সিবিআই। শেষমেশ আদালতের নির্দেশে এসএসসির প্যানেল বাতিল, অর্থাৎ যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল। কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি গেল? এর দায় কার? স্কুল সার্ভিস কমিশনের, আদালতের, নাকি সিবিআই এর? এই নিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর, এরই মাঝে স্কুল শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে সিবিআই। স্কুল শিক্ষা দপ্তরের থেকে অযোগ্যদের তালিকা চেয়েছে। অযোগ্যদের জিজ্ঞাসাবাদেরও নাকি প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এখানেও অনেকের প্রশ্ন, সিবিআই কেন যোগ্যদের তালিকাটাও চাইছে না? যেসব যোগ্যদের চাকরি চলে গেল তাদের কি হবে? এই প্রশ্ন দিন দিনই জোরালো হচ্ছে বলেই কি চাপে কেন্দ্রীয় এজেন্সি? চাপের মুখেই কি অযোগ্যদের তালিকা চাইল সিবিআই? নানা মহল থেকে অভিযোগ উঠেছে, কারা যোগ্য কারা অযোগ্য সেই তথ্য আদালতে পেশই করেনি স্কুল সার্ভিস কমিশন। তাই পুরো প্যানেলই বাতিল করতে হয়েছে হাইকোর্টকে। যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি, এই অভিযোগ এসএসসি মানতে নারাজ। আমরা এভিডেভিট দিয়েছিলাম যে টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিফ যে মানে কোট আনকোট অযোগ্যদের তালিকা বলতে যা বোঝানো হচ্ছে সেই তালিকা কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছিলাম হলফনামার মাধ্যমে। কে ঠিক বলছেন, কার কথা সত্যি? যোগ্য হয়েও যাদের চাকরি গেল তাদের কি দোষ? তাদের চাকরিটা কেন গেল? বৈধ বৈধের বিচার হলো, কিন্তু যোগ্য অযোগ্য বিচার হলো না কেন? এর উত্তর কে দেবে? কে নেবে দায়? প্রশ্ন চাকরিহারাদের। নিউজ 18 বাংলা। এই মুখগুলো যন্ত্রণা, কষ্টের, বেদনার। আমি জনতার প্রশ্নে যাব, তবে অশোক ভট্টাচার্যের কাছে একবার ছোট্ট করে যেতে চাই যে দেখুন, এই যে আদালত, তদন্তকারী সংস্থা তো অনেক দিন ধরে তদন্ত করছে, তারা যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারলো না, তারপরেও এদের চাকরি গেল। প্রথম কথাটা হচ্ছে আমরা 2021 সালে, আমি যদি ভুল না করি, তাই তো, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এই মামলাটা আসে। 2021 একটা সাবজুডিস ম্যাটার। আমি কত বছর রাখতে হয় না রাখতে হয় সেটা পরের কথা, 12 বছর তো রাখতেই হয় নথি। তাহলে তারপরেও কেন ওএমআর নষ্ট হলো বা ওএমআর কোট আনকোট পুড়ে গেল, তথাকথিত পুড়িয়ে দেওয়ার কথা হলো? ওএমআর যে নেই সেটা আজকে কিন্তু এসএসসি চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে। এই কাজটা কেন করা হলো? আজকে যদি এই কাজটা না করা হতো জটিলতাটা এতটা জায়গায় যেত না, 1 নম্বর। 2 নম্বর, বলা হচ্ছে 25,000 যাদের বাতিল হলো, 25,000 কত, তাদের মধ্যে 5,000-এর মতো অযোগ্য, 20,000-এর মতন যোগ্য, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সিবিআই জানাচ্ছে যে বারবার বলা সত্ত্বেও এসএসসি অযোগ্য এবং যোগ্য এই তালিকার পৃথকীকরণ করে দেয়নি। এটা গেল 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে সিবিআই তদন্ত করবে না? না, দাঁড়ান বলতে দিন। কারা যোগ্য অযোগ্য? সিবিআই তো তদন্ত করেছে, 20 সেকেন্ড। আদালতের নির্দেশেই তো সিবিআই তদন্ত করেছে বলে ব্যাপারটা আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়েছে। আচ্ছা। তার আগে অবধি তো কেউ শোনা যায়নি, তার আগে অবধি তো সবই তো যোগ্য ছিল। ওকে। এরপরে কথাটা হচ্ছে, যাদের চাকরি চলে গেল, যেসব যোগ্য প্রার্থীদের, সেটা সত্যি কথা খুব দুঃখের, খুব কষ্টের। কিন্তু পাশাপাশি তো এইটাও যে 5 জন যদি অযোগ্য লোক চাকরি পেয়ে থাকেন, তার মানে 5 জন যোগ্য চাকরি প্রার্থী কিন্তু খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন এই মহানগরীতেও। তারা কোন অপরাধটা করেছে এটাও তো আজকে আলোচনার বিষয়। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? প্লিজ তাড়াতাড়ি। হ্যাঁ, আমার প্রশ্ন তরুণজ্যোতি স্যারের কাছে। ওকে। চাকরিহারাদের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, তো আপনারা কি এই সিদ্ধান্তের বিরোধিতা করবেন? আমি সপক্ষেও নেই, বিরোধিতাতেও নেই। একটা ছোট্ট জিনিস, এতগুলো আলোচনা হচ্ছিল, তোমাকে দিয়ে একটা ছোট্ট জিনিস পরিষ্কার করে দিচ্ছি। ভাই, তোমার কোয়ালিফিকেশন কতটা? তোমার কোয়ালিফিকেশন কি? এইচএস পাস, বর্তমানে সেকেন্ড ইয়ার। তুমি মাধ্যমিক তো পাস করেছো, অন্তত তুমি মাধ্যমিক পাস করেছো প্রমাণ দিতে পারবে? রেজাল্ট সার্টিফিকেট তো হ্যাঁ, এবার সার্টিফিকেট তোমার যদি জাল হয় আমি কোত্থেকে জানবো? বোর্ডের কাছ থেকে। বোর্ডে গিয়ে তার কপি আছে, তাই তো? সেখান থেকে প্রমাণ হবে তুমি মাধ্যমিক পাস করেছো। সেম ভাবে এরা যে পাস করেছো তার প্রমাণটা হচ্ছে তাদের ওএমআর। উইডিং আউটের নিয়ম হচ্ছে 12 বছর। স্কেলেটন ডকুমেন্ট, স্ক্যান কপি রাখা উচিত ছিল, রাখেনি, কারণ দুর্নীতি করার জন্য 1.5 কোটি মানুষ এফেক্টেড। অনন্দা, 1.5 কোটি মানুষ এফেক্টেড। এখানে আমার দিদির কথা শুনলাম, আমার দাদার কথা শুনলাম, আমার নিজের খারাপ লাগছে। আমি এরকম অনেকজনকে চিনি। মাইনে যেটা প্রশ্ন করলো তাতে পক্ষেও নেই, আমি পক্ষেও নেই, বিপক্ষেও নেই। কারণ হচ্ছে আমি জানি না, সত্যি কথা, এই 25,000-এর মধ্যে
কতজন অ্যাকচুয়াল যোগ্য, কতজন অ্যাকচুয়াল অযোগ্য আমি জানি না। শ্রম আইনে তো বলা আছে 22 তারিখ অবধি যদি করে থাকে তাহলে মাইনে পাবে। একদম একদম, আমি আইন অনুযায়ী বলছি, আমি এদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে আমি জানি না। Okay. ডিসিশন নেবে স্টেট। Okay. এবং আবার বলছি, যোগ্যদের শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। সন্তোষ এসএলভি ফাইল যোগ্যদের শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে অযোগ্যদের সাহায্য করছে। এটা কতটা দুর্ভাগ্যের যে আমার দর্শক বন্ধু প্রশ্ন করলেন বিজেপির প্রতিনিধিকে যে রাজ্য সরকার যে এদের পাশে দাঁড়িয়ে মাইনে দিচ্ছেন আপনি এটা সমর্থন করেন কিনা। দরাজভাবে বলতে পারলেন না যে হ্যাঁ আমি এটা সমর্থন করি, তার মানে বুঝে দেখুন এরা একদিকে চায় না মানুষের হাতে কাজ থাক, তারপরে তাদের পাশে সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেটাকেও বিরোধিতা করে, বলতে পারে না যে আমরা এটা সমর্থন করছি। এটাতে এদের উদ্দেশ্য একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এরা কি চাইছে, এরা যেরকম বাংলাকে বঞ্চনা করে ন্যায্য পাওনা আটকে দেয়, এরা আদালতকে প্রভাবিত করে বাংলার মানুষের হাতের কাজ কেড়ে নেয় এবং তারপর যখন সরকার তার পাশে দাঁড়ায় তখন সেটাকেও সমর্থন করার মতো সৎসাহস নেই। মানুষের কথা ভাবছে বিজেপি, কিন্তু এদের কথা যারা 25,000 করছিল সাফার করছে তৃণমূল, এটাকে কিভাবে দেখছো? আমি একটু ছোট্ট করে বলে দিই। দেখুন, আমি চাই যে এই রকম যারা আছে তাদের মাইনে সরকার যদি কিছুদিন দিতে চায় দিক, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অবশ্যই দেওয়া উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে ক্যাবিনেট সুপার নিউমেরিক পোস্টগুলো তৈরি করেছিল সেই ক্যাবিনেট মন্ত্রীদের মাইনে অন্তত 1 মাস বন্ধ করার থাক। এই সিদ্ধান্ত যদি করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। ক্যাবিনেটই তো সিদ্ধান্ত করলো সুপার নিউমেরিক, ইন কগনিজেন্স অফ দ্য ফ্যাক্ট যে করাপশন হয়েছিল, বেআইনি নিয়োগ হয়েছিল, সেই নিয়োগকে ঢাকার জন্যই তো নতুন চাকরি দেওয়া। তাহলে সেই জায়গা থেকে অন্তত ক্যাবিনেটের এই দায়িত্বটা থাক, এইটা ক্যাবিনেটের উপরে আসুক যে তাদের মাইনে বন্ধ হোক এবং তাদের সিদ্ধান্ত খারাপ হওয়ার জন্য যে এতগুলো মানুষ বিপদে পড়েছে, এতগুলো মানুষ বিপদে পড়েছেন টাকাটা চলুক। কিন্তু আবার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, ওন্দার বিধায়ক বিস্ফোরক দাবি করছেন, কি বলছেন দেখুন। গত পরশুদিনের ঘটনা, 25,000 ফ্যামিলিকে এই সরকার ভুয়া চাকরি দিয়ে টাকা নিয়ে আজকে যে তাদেরকে বরবাদ করে দিল, তাদের জন্য কি হবে? আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। তাহলে দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দিবেন না বিজেপিকে ভোট দিবেন সেটা চিন্তা ভাবনা করবেন। বারবার তৃণমূল আক্রমণ করছেন শুভেন্দু অধিকারীকে। কি করে বললেন শুভেন্দু অধিকারী বোমা ফাটাবেন? আজকে অমরনাথ শাখা কি বললেন? এই 30 তারিখে 59,000-এর চাকরি যাবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ছেন। গতকাল ওন্দার বিধায়ক অমর শাখা তিনি একটা কর্মী সভা থেকে, একটা জনসভা থেকে বলেছেন এ তো সবে শুরু, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্যদের চাকরি যাবে। যাদের চাকরি গেছে আমি তাদের অনুরোধ করব, যারা যোগ্য, যে আপনারা বিব্রত হবেন না, বিরত হবেন না। দলগতভাবে তৃণমূল কংগ্রেস সর্বশক্তি প্রয়োগ করে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। কারোর চাকরি আমরা যেতে দেবো না। শান্তনু সেন, অমরনাথ শাখার এই হুঁশিয়ারি নিয়ে কি বলবেন? না না, এটা তো প্রমাণিত সত্য যে দেখুন বিচার ব্যবস্থা বিচারধারার মধ্যে দিয়ে রায় দেওয়ার আগে বিজেপির নেতারা জেনে যাচ্ছে। তারা ঠিক যেভাবে জেনে যাচ্ছে কবে কার বাড়িতে ইডি সিবিআই যাবে, ঠিক সেভাবে তারা ডিকটেট করে দিচ্ছে যে কবে 26,000 লোকের চাকরি যাবে, কবে 59,000 লোকের চাকরি যাবে। যারা দর্শকদের প্রতিনিধি হয়ে রয়েছে তারাই আগামী দিনে বিচার করবে। আচ্ছা তরুণ জ্যোতি, এখানে বলাই হচ্ছে, বারবার বলা হচ্ছে এবার অমরনাথ শাখা টাইমটা কেন বলেছে আমি জানি না, তবে 30,000 কত বলে 57,000 59,000 কেন অরবিন্দা? আরো বেশি হবে কেন? আরো বেশি হবে বললেছি, আমি ফ্যাক্ট বলছি। টেট 2014 ওএমআর মামলা পেন্ডিং, টেট 2014 ওএমআর পাওয়া যাচ্ছে না, সেখান থেকে অ্যাপয়েন্ট হয়েছিল মানে 16তে। আসছি আরে আসছি দাদা, শেষ কথা তাদের কথাই বলছি, শুনতে দাও না, শোনো না একটু, ধৈর্য ধরো, আনইন্টারাপ্টেড বলো তো আমার, শোনো একটু। 2016-2020 টেট ফুড ইন্সপেক্টর, সিআইডি তদন্ত অর্ডার দিয়েছে কোর্ট, জানো। মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যাল সার্ভিস স্ক্যাম, সিবিআই ডাটারে আছে, জানো। জিটিএ টিচার্স, রাজ্য সরকার কোর্টে দাঁড়িয়ে বলেছে যেটা তৃণাঙ্কুর আর ওদের একটা প্রান্তিক না প্রতীক মিলে চাকরি চুরি করেছে, হাইকোর্টে দাঁড়িয়ে আজকে বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বখাটে ছেলেদের নিয়ে আসুন, চাকরি দিয়ে দেবো। ব্রাত্য বসু, চাকরি তো তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে কে পাবে বলবো না। এদের জন্য, এদের বখাটে ছেলে, এদের তৃণমূলের ছেলের জন্য আজকে এই ভাই আর দিদির এই অসুবিধা হয়, আজকে যোগ্যরা বঞ্চিত হয়। ওএমআর নষ্ট করতে কেন বলে? ওএমআর নষ্ট করতে বলে কারণ যাতে এদের বঞ্চিত করা যায়। বেশ। প্রতি বছর সেই যে বঞ্চিত করা হয়েছে তুমি বলছো, কি অবস্থা দেখো। প্রতি বছর দাদা, টেট 2012, টেট 14, 17, 20, 4টে টেট হয়েছে এই সরকার আসার পর। 4টে টেটে একটা জিনিস কমন, কি জানো? 4টে টেটেই প্রশ্ন ভুল। কেন প্রশ্ন ভুল? এই প্রশ্ন ভুল, প্রশ্ন ঠিক করা হবে, উত্তর ঠিক করা, সেখান থেকে চুরি হবে। অভিযোগগুলো নিয়ে শান্তনু সেনের কাছে যাবো। তবে তাপস, আপনাকে নাকি এরকমও মানে পাড়ায় খুব সমালোচনা শুনতে হচ্ছে, আপনার দিকেও নাকি তীর আসছে যে আপনিও কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন? ওরকমটা আমাকে অনেকেই ওরকম সন্দেহ করছে, ব্যঙ্গ করছে, হাসছে। মনে কি হয় তখন? মনে খুবই আঘাত লাগে, খুবই কষ্ট লাগে। বাচ্চারা কাজটা সঠিকভাবে পেয়েছে, অথচ আমাকে সেই অসৎ পথের দিকে আমাকে ঠেলে দিয়েছে, আমার কাজটা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে। তাছাড়া আমার স্কুলে, আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে আমরা একসাথে 6 জন ওই রিক্রুটমেন্টে নিয়োগ হই। সেখানে আমরা 6 জন, যে সিবিআই রিপোর্ট এবং বাক কমিটির রিপোর্ট, কোনো জায়গায় আমাদের 6 জনের কারোর নাম নেই। সেই 6 জনের মধ্যে 3টে টিচার এমন আছে যারা, একজন ডেল ছেড়ে আসছে, একজন কলেজের গেস্ট টিচারের চাকরি করতো সেটা ছেড়ে আসছে, একজন প্রাইমারি চাকরি ছেড়ে আসছে। আজকে তারাও এই ষড়যন্ত্রের শিকার হয়ে ভালো লোক হয়ে আজকে তারা বিপাকে পড়ে গেছে। তাদেরও লোন আছে, তাদেরও পরিবার আছে, সংসার আছে, তাদের এমন জায়গায় ঠেলে ফেলে দিয়েছে, তাদের আজকে একজনের তো বয়সই চলে গেছে, সে চাকরি পাওয়ার বয়সই আর নেই।